দু মাসের ভোটযুদ্ধ এই মঙ্গলবার 4 জুন শেষ হয়েছে। কিন্তু এই ভোটযুদ্ধ শেষ হওয়া মানেই যে সব রকম যুদ্ধের অবসান তা কিন্তু মনে করলে ভুল হবে। এইবার যে যুদ্ধটা আসছে সে যুদ্ধটা হচ্ছে আমাদের 365 দিনের যুদ্ধ, প্রকৃতির সঙ্গে যুদ্ধ, আবহাওয়ার সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধে জড়িয়ে আছে আমাদের সারা দেশের কৃষি, আমাদের সারা দেশের খাদ্য সঞ্চয় এবং মানুষের জীবন ধারণের উপায়। আমি হ্যাঁ ঠিক ধরেছেন, আমি বর্ষার কথা বলছি। আমাদের পশ্চিমবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা আসে সাধারণত 8ই জুন। আর আমাদের এই দক্ষিণবঙ্গের যে উত্তরাংশ, যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি, সেখানে বর্ষা সাধারণত আসে 1 জুন। এই 1 জুন বর্ষা আসার কথা কেরলের উপকূলেও। আমাদের দেশে যে বর্ষাটা হয়, যাকে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলি, সেই বায়ুটার কিন্তু দুটো ভাগ আছে। আন্দামান সাগর দিয়ে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা, সে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে ঢোকে, স্থলভূমিতে ঢোকে প্রথমে আন্দামানে, তারপরে এই মৌসুমি বায়ুটি আন্দামান সাগর থেকে দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ সাধারণত 1 জুন কেরল দিয়ে আমাদের মূল ভারতীয় ভূখণ্ডে ঢোকে এবং সেটি আস্তে আস্তে দক্ষিণ ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে প্রবেশ করে এবং তারপরে সারা দেশে ছড়িয়ে পড়ে। আর এই যে মৌসুমি বায়ু, তার যে আরেকটি দিক, সেটি বঙ্গোপসাগর হয়ে, মায়ানমার হয়ে, উত্তর পূর্বাঞ্চল দিয়ে আমাদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, কিন্তু মে মাসের শেষ সপ্তাহে। এবং সেই উত্তর পূর্বাঞ্চল ঘুরে 1 জুন তার উত্তরবঙ্গে প্রবেশ করার কথা। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বর্ষা কিন্তু ঠিক সময়ে আসেনি। অর্থাৎ গত বছরই যেমন আমাদের উত্তরবঙ্গে বর্ষা এসেছিল 8ই জুন, যে সময়ে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা। তবে এই ধারণাটা করা ঠিক হবে না যে উত্তরবঙ্গের বর্ষাটাই আস্তে 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 নেমে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসে, তা কিন্তু নয়। আমাদের দক্ষিণবঙ্গে বর্ষার জন্য অপেক্ষা করতে হয়। যেটা কেরল পথ দিয়ে ঢোকে, সেটা আস্তে আস্তে পুরো দক্ষিণ ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, তারপরে পূর্ব ভারতে প্রবেশ করে। সেই মৌসুমি বায়ুটাই আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা ঘটায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা এই যে একটা ঘূর্ণিঝড় গেল আমাদের কদিন আগে রামেল, সেইটা আমাদের এই দক্ষিণবঙ্গে ঢুকে, তার লেজটা দক্ষিণবঙ্গে ঢুকে সেটা উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্বাঞ্চল দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেছিল। এবং এই যে রামেলের যে লেজের, তার সঙ্গে যে বায়ু প্রবাহটা, সেটা কি করেছে না উত্তর পূর্বাঞ্চল হয়ে আমাদের উত্তরবঙ্গে সেই বর্ষাটা, সেই মৌসুমি বায়ুকে টেনে এনেছে 31শে মে, অর্থাৎ নির্দিষ্ট সময় একদিন আগে, যেটা গত 2 বছরের মধ্যেই প্রথমবার সেই উত্তরবঙ্গে ঠিক সময়ে বর্ষা এলো। এই যে বৃষ্টিটা, এই যে মৌসুমি বায়ুটা, তার ফলে আসামে, ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। আসামের বরাক উপত্যকায় এবং ব্রহ্মপুত্র উপত্যকায় বন্যা হয়ে গিয়েছে। এবং এই মৌসুমি বায়ু তার শক্তি ছিল খুব বেশি, সেটা এখন উত্তরবঙ্গের উপরে রয়েছে, কিন্তু সেটা উত্তরবঙ্গে একটা জায়গায় স্থির হয়ে আছে, সেটা নামছে না। অর্থাৎ আমি এই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভালো বৃষ্টি পেলেও তারপরে কিন্তু আর বর্ষাটা নামেনি। অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এরা কিন্তু সেই বৃষ্টির এখনো আঁচটা পায়নি। ফলে উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু বর্ষা ছড়ায়নি। আর আমরা এই যে যদি 5ই জুনের মধ্যে তা দক্ষিণ উত্তরবঙ্গে সর্বত্র ছড়িয়ে যাওয়ার কথা, তা কিন্তু হয়নি।
আরেকটা উল্লেখ, ওই বর্ষা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নামবে না। আমাদের তাকিয়ে থাকতে হবে কেরল দিয়ে যে পথটা ঢোকে সেই পথটা দিয়ে, কিন্তু সেই পথটা এখনও কিন্তু ঢোকেনি আমাদের কেরল দিয়ে। কেন? যেটা আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এই যে ঘূর্ণিঝড় রামেলটা গেল, সেইটা যে বায়ুপ্রবাহটা এই জলীয় বাষ্প ঢোকায়, সে বায়ুপ্রবাহের যে যখন তৈরি হওয়ার কথা, সেই সময় রামেলটা কিন্তু সেখান দিয়ে অতিক্রম করেছে। তার ফলে যেটুকু সে ওই জলীয় বাষ্প তৈরি মানে নিজের কেন্দ্রে নেওয়ার, সে নিয়ে কিন্তু চলে এসেছে। ফলে কেরল পথে বর্ষাটা কিন্তু তার যাত্রা বিলম্বিত হচ্ছে। এই বর্ষা যদি কেরল পথে যদি এই বর্ষা দেরিতে আসে, তাহলে আমাদের সেটা দক্ষিণ ভারত, সেটা মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে যখন ঢুকবে, ওড়িশা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকবে, সেইটা কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের এই পশ্চিমবঙ্গে বর্ষাটা আগে কেরলে পুরোপুরি বর্ষা আসবে, তারপরে তামিলনাড়ুতে আসবে, সেই বর্ষাটা আস্তে আস্তে উপরের দিকে আসবে, কর্ণাটকে হবে, সেটা অন্ধ্রপ্রদেশে হবে, ওড়িশায় হবে, একাধারে আবার একটা পার্ট সে এই মধ্য ভারত দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সুতরাং বর্ষাটা যখন আমাদের ঢুকবে, আমাদের একটা ঝাড়খণ্ড দিয়ে আর আরেকটা দিক মানে আমার ওই উড়িষ্যা থেকে এইভাবে আস্তে 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 এই বর্ষাটা এসে বর্ষার মেঘ দক্ষিণবঙ্গকে পুরো গ্রাস করবে। আমাদের আবহাওয়া দপ্তর থেকে গত সপ্তাহ থেকে বলা হচ্ছিল যে এই বুঝি ঝড় বৃষ্টি শুরু হলো আমাদের দক্ষিণবঙ্গে, কিন্তু রোজই একটা মেঘলা মানে আধা মেঘলা আবহাওয়া থাকছে। সকালের দিকে মেঘ করছে, সেই মেঘটা দুপুরের দিকে কেটে যাচ্ছে, আবার রাত্রিবেলা একটা মেঘে ঢাকা আকাশ পাচ্ছে। তার ফলে আর্দ্রতা চরমে পৌঁছেছে, মানুষের অস্বস্তি প্রচুর। এবং সবথেকে যেটা এতে যারা দোটানায় পড়েছেন তারা হচ্ছেন কৃষকেরা। আপনারা জানেন আগে বীজতলায় ধানের চারা বীজতলায় ফেলতে হয়, কার্তিকে ধান হয়, বীজতলায় ধানটা বড় হলে সেটাকে যখন বীজ আমাদের জমিতে পুঁততে হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি দরকার। এখনো পর্যন্ত এই সময়ও যেই গত দু দশক ধরে বর্ষা যে তার নির্দিষ্ট যে প্যাটার্নটা চেঞ্জ করছে, সেটার সঙ্গে কিন্তু আমাদের এই কৃষি দপ্তরের যে আমাদের নির্দেশিকা কৃষকদের, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ কৃষকেরা এখন সেই 15ই জুলাই তারা বীজতলা থেকে ধানের চারা নিয়ে মাটিতে পুঁতবেন, সেই অপেক্ষাতেই কিন্তু থাকে। সুতরাং তারা জুন মাস থেকে বীজতলা তৈরির কাজ শুরু করে দেবেন। এই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে সেটা আস্তে আস্তে দেড় মাস সময়ের মধ্যে একটা বেশ ভালো আকার দেবে, কোথাও 1.5 মাস, কোথাও 1 মাস, এবং তারপরে সেটা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জোরে বৃষ্টিপাত নামবে এবং 15 জুলাইয়ের মধ্যে এই বীজ ধান রোপণ করার কথা জমিতে। কিন্তু আমি বললাম প্রথমেই, এইবার যুদ্ধ শুরু প্রকৃতির সঙ্গে। বর্ষা এবার 8 তারিখে আসবে কিনা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বলতে পারেনি। ফলে আবার সেই কৃষকদের একটা প্রতীক্ষা শুরু যে কবে বর্ষা আসবে। আর আপনারা জানেন এই বর্ষা যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু এই বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, 2 চব্বিশ পরগনা, সেখানে ধানের ক্ষেতগুলোতে কিন্তু পরিপূর্ণ ফসল হবে না। ফলে আমাদের যে ধানের গোলা, সেটা কিন্তু পূর্ণ হবে না। আমাদের দেশে যথেষ্ট খাদ্যের মজুদ থাকবে না, এবং যারা এই চাষটা করেন সেই কৃষকদেরও আর্থসামাজিকভাবে তারা ক্রমেই আরও দুর্বল হয়ে পড়বেন। সুতরাং এই যে প্রকৃতি, তাকে যদি আমরা না বাঁচাই, আমরা প্রকৃতিকে এমন একটা অবস্থা করে দিয়েছি যে বাতাসে আর এখন জলীয় বাষ্প তেমন তৈরি হয় না, গাছ কেটে ফেলছি, পুকুর বুঝিয়ে ফেলছি, পুরো পরিবেশটাকেই আমরা পরিবর্তন করে দিয়েছি। তাই বর্ষা রানী আমাদের কিন্তু আর নির্দিষ্ট সময়ে দেখা দিচ্ছে না, বা কোনোবার দেখা দিয়েই চলে যাচ্ছে। সুতরাং এই বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, আসুন আমরা সবাই মিলে শপথ নিই, আমরা প্রকৃতির ভারসাম্যটা পুরোটা না পারি, কিছুটা আগের মতো করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। না হলে
প্রত্যেক বছর এই বর্ষার বৃষ্টির জন্য কিন্তু আমাদের হাপিত্যেশ করে বসে থাকতে হবে। ধান হবে না, কৃষক তার স্বাভাবিক জীবনের ছন্দ খুঁজে পাবে না, এবং ঠিকমতো খাদ্যশস্য না হলে সারা দেশের মানুষই কিন্তু একটা ভীষণ সমস্যায় পড়বেন। সুতরাং সবার কাছে অনুরোধ, আপনারা প্রকৃতিকে বাঁচান। আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে পরে আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে। সবাই ভালো থাকবেন। নমস্কার।